নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দিলওয়ার হোসেন। অধ্যাপক ডক্টর দিলওয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আলোচনায় আসবো, তখন তার আগে আমরা একটু দেখে নিতে চাই গত 25শে এপ্রিল এই দিনটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তার কিছুটা অংশ। Madam Chair, much of our development gains are affected by climate impacts. As a low-lying delta, Bangladesh has no option but to invest heavily in climate resilience. Bangladesh is already recognized as a global leader in climate adaptation. We are happy to share our traditional and innovative solutions with other vulnerable countries. We urge developed and emerging economies in the region to raise their time-bound emission reduction targets. For economies in transition, it is important to have a just energy transition. In Bangladesh, we have working a long-term energy security with a sound mix of clean and renewable energy. We shall continue to do our part in pursuing a circular and low-carbon economic growth pathway. We need increased and easy access to financing and technology from both the public and private sectors. Bangladesh stands ready to contribute by positioning itself as a preferred investment destination for the region. I invite Asia-Pacific countries to take advantage of the 100 special economic zones we are setting up. Madam Chair, the preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ, আপনার কাছে এই আলোচনা নিয়ে আসতে চাই। আজ থেকে প্রায় 50 বছর আগে 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছিলেন মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে আছে। ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। তিনি বলেছিলেন, আমরা স্বাগত জানাই সে সকল প্রচেষ্টাকে যার লক্ষ্য বিশ্ব উত্তেজনা হ্রাস করা, অস্ত্র প্রতিযোগিতা সীমিত করা, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা সহ পৃথিবীর প্রত্যেকটি স্থানে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি জোরদার করা। ঠিক তেমনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই যে থাইল্যান্ডের যে রাজধানী ব্যাংককে যে ভাষণটি দিয়েছেন, বরাবরের মতো তিনি বলেছেন যুদ্ধ, আগ্রাসন, নৃশংসতা বন্ধ, আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের কথা তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে হামলা শুধুমাত্র হতাহতের সংখ্যা বাড়ায় না,
কোনো সমাধান কিন্তু আনতে পারে না, হতাহতের সংখ্যা বাড়াতে পারে, বাড়ায় শুধু। কিন্তু আলোচনা শান্তি আনতে পারে। এই যে আলোচনা শান্তি আনতে পারে, এটা নিয়ে আমি আপনার কাছে একটু আলোচনা আসতে চাই। আপনার এই বক্তব্য থেকে তো পরিষ্কার যে এটা আজকের কথা নয়। 50 বছর আগেও বঙ্গবন্ধু বলেছেন, তারও আগেও আরও অনেকে বলেছেন, যার জন্য আমরা দেখেছি যে কি বলে নন অ্যালায়েন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছিল, আরও অনেক রকমের বিভিন্ন প্রচেষ্টা বিভিন্ন সময় এবং এই হয়েছে। ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ প্রথম থেকে জোট নিরপেক্ষ একদম বৈদেশিক নীতি অনুসরণ করছে। সুতরাং এটা নতুন কথা নয়, কিন্তু মানুষ ভুলে যায়। আর কিছু কিছু দেশ আছে, তাদের হাতে অনেক অস্ত্র আছে, শক্তি আছে, বা আরও অস্ত্র তারা তৈরি করবে, বিক্রি করবে, সেই স্বার্থে তারা ওটা ভুলে যায় এবং তারা যুদ্ধ বাধায়। যুদ্ধ আসলে বাধার কথা না, যেখানে সেখানেও যুদ্ধ তৈরি করে বাঁধিয়ে আমরা দেখি বিভিন্ন সময়। এই যে ইউক্রেনের যুদ্ধও সেরকমই মনে করা হয়। আর তারপরে এই যে গণহত্যা চলছে প্যালেস্টাইনে, সেই গণহত্যাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি কালকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যদি বলে যে না, যুদ্ধ বন্ধ করো, এবং তারা ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করে। সেটা তো তারা করছে না, কারণ তাদের স্বার্থ অন্যখানে। তাদের স্বার্থ হচ্ছে ইলেকশনে জায়নিস্টদের টাকা পয়সা প্রয়োজন তাদের কাছে, আর তাদের স্বার্থ হচ্ছে অস্ত্রশস্ত্র বিক্রি করায়। সুতরাং তারা শান্তি চায় না, অথচ তারা বিভিন্ন জায়গায় মানবাধিকার আর গণতন্ত্রের ধোঁয়া তোলে, কিন্তু নিজেরা একেবারে নির্লজ্জভাবে গণহত্যাকে সমর্থন করে যাচ্ছে, সেটার পিছনে অর্থ ঢেলে যাচ্ছে। সেইখানে সাহস করে, এই যে সব দেশ কিন্তু সেই সাহসটা দেখাচ্ছে না, বাংলাদেশ এবং বাংলাদেশের নেত্রী সেই সাহসটা দেখাচ্ছেন। বারবার তিনি বিভিন্ন ফোরামে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন, এবং যে প্যালেস্টাইনে যে নৃশংসভাবে গণহত্যা হচ্ছে, এইটা কথাটা একেবারে পরিষ্কার করে তিনি বারবার উচ্চারণ করছেন, কারো তোয়াক্কা না করে। তো সেই থেকে আমরা বুঝতে পারি যে শান্তির জন্য এবং মানবাধিকারের জন্য আমরা যতটা করার চেষ্টা করছি বাংলাদেশে, ততটা অনেকে হয়তো করছেন না। তো যাই হোক, এখানে এই যে শান্তি প্রয়োজন এবং যুদ্ধ বন্ধ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই কথাটির উপর জোর দিচ্ছেন, যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করা যারা করতে পারে, যাদের সেই প্রভাব আছে, তারা কিন্তু চেষ্টা করছে না। কিন্তু এখন আমরা যেতটুকু পারি, যেখানে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেই তিনি এই প্রসঙ্গটা তুলে আনছেন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, যুদ্ধকে না বলতে হবে, এবং যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না। তো সেই কথাটা বলে তিনি তারপরে করেছেন যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই শান্তি খালি যে এই এখনকার পরিস্থিতি থেকে উত্তরণকালী তাই নয়, আমরা যে চাই উন্নয়ন, সবার উন্নয়নের কথা বলছি, বাংলাদেশের উন্নয়নের কথা বলছি, সারা পৃথিবীর উন্নয়নের কথা, সেটা সম্ভব শুধুমাত্র যদি শান্তি থাকে। শান্তি না থাকলে তো সেটা সম্ভব না। এই যে আমাদের এখন ব্যবসা বাণিজ্য সব কিছুই বাধাগ্রস্ত হচ্ছে যুদ্ধের কারণে, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার কারণে। তো সেইগুলো থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এখানে বাংলাদেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়েছে, সেটা হচ্ছে যে শান্তির সংস্কৃতি বলে একটা প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে 97 সালে প্রথম উত্থাপিত হয়, এবং তারপরে 99 সালে এটির উপর একটা করা হয়, কি বলে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়, এবং সেটা সবাই গ্রহণ করে ইউনানিমাসলি। তারপরে কিন্তু সেটা নিয়ে খুব বেশি অগ্রগতি হয় নাই। আমরা মাঝে মাঝে সেটার আলোচনা করি, কিন্তু সেটার ব্যাপারে আমার মনে হয় এই যে যখন বিভিন্ন রকমের যুদ্ধ ইত্যাদির কারণে অস্থিতিশীলতা তৈরি হয়, তখনই কিন্তু এই জিনিসটার জন্য একটা নতুন কিছু বলবার জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করবার একটা সুযোগ আসে তখন। এখন আমাদের সেই সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি পৃথিবীব্যাপী এই বার্তাটা ছড়িয়ে দিতে পারি এবং আরও ঘনিষ্ঠভাবে আমাদের বন্ধুদের সাথে কাজ করতে পারি, তাহলে হয়তো আগে যেমন আমাদের নন অ্যালায়েন্ড মুভমেন্ট ছিল, যেটা এখন দুর্বল হয়ে গেছে মনে করি, প্রায় দেখা যায় না বলা যায়, তো সেখানে নতুন কিছু তৈরি করা যায় কিনা, শান্তির জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা যুদ্ধের বিপরীতে, সেই জিনিসটা আমরা চেষ্টা করে দেখতে পারি। এবং সেটা ওই যে প্রস্তাব, সেই প্রস্তাবের ভিত্তিতে করা যেতে পারে। এবং বাংলাদেশ কিন্তু আরেকটি প্রস্তাবের সাথে সবসময় যুক্ত থাকে, সেটা হচ্ছে ডায়ালগ এবং সিভিলাইজেশনস। এই দুটো কিন্তু একটা আরেকটার পরিপূরক। এই যে শান্তির সংস্কৃতি এবং ডায়ালগ এবং সিভিলাইজেশনস, এই দুটো যদি একসাথে আমরা প্রমোট করতে পারি, তাহলে কিন্তু
আমরা এই যে নতুন একটা প্ল্যাটফর্মের কথা বলছি শান্তির জন্য, যুদ্ধের বিরুদ্ধে, সেই জিনিসটা কিন্তু এগিয়ে নিতে পারি। তার মানে এই না যে আমরা এটা করতে পারলেই যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তা না, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতন একটা প্ল্যাটফর্ম তো থাকবে। এখন তো সেরকম প্ল্যাটফর্ম দেখি না আমরা। ওই হঠাৎ করে কোনো একটা দেশের কেউ একজন বলছেন, আমরা বলছি হয়তো, তুরস্কের এরদোয়ান কখনো কখনো বলছে, সবসময় তারা সেই পক্ষে বলে যে তা নয়, কিন্তু এখন বলছে। তারপরে হয়তো কাতার বলছে, হয়তো স্ক্যাপের মিটিং হচ্ছে সুতরাং হয়তো ব্যাংকক বলবে, কিন্তু এই বলাটাকে যেন ওখানেই থেমে না যায়, এই বলাটা যাতে একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, সেটার জন্য একটা ফোরাম কি আমরা তৈরি করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে? আপনার কাছে আবার ফিরে আসব প্রফেসর দেলোয়ার হোসেন। 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণের এক জায়গায় বললেন যে আপনারা যারা উন্নত রাষ্ট্র তাদের মানবাধিকারের সংজ্ঞা আমি বুঝি না। আটলান্টিক মহাসাগরের এপারে একটা মানবাধিকারের সংজ্ঞা, ওই পারে আরেকটা মানবাধিকারের সংজ্ঞা। এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংককে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন আঞ্চলিক সহযোগিতা খুব বেশি জরুরি এবং আমাদের অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ উত্তেজনা নিষ্পত্তি করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষক হিসেবে আপনি এর বিশ্লেষণ কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আমি মনে করি যে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যেটি আপনি এই এসক্যাপের ইউএন এসক্যাপের যে 80তম অধিবেশনে দিয়েছেন এবং তার সঙ্গে আপনি 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য মানবাধিকার নিয়ে, এবং তারপরে প্রতিটি বছরে আপনি খেয়াল করে দেখবেন 2017, 18, 19, 20, 21, 22 প্রত্যেকটি জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বিশ্বের জন্য একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের মধ্যে আছে দূরদর্শিতা, আছে সাহসিকতা, এবং বিশেষ করে বিশ্বের যেই প্রেসিং যে প্রবলেম, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই সমস্যাগুলোর কথা আজকাল আমরা বলতে শুনি না বিশ্ব নেতাদের কাছ থেকে, ফলে প্রধানমন্ত্রী কিন্তু এই কথাগুলো উনি বলে আসছেন। এবারে আমরা দেখতে পেয়েছি যে এই এসক্যাপের যে সম্মেলন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী 6 দিনের সফরে তিনি থাইল্যান্ডে আছেন এবং ব্যাংককের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা এসক্যাপ, এবং এই সংস্থার উনি যে বক্তব্য রেখেছেন, এখানে কিন্তু কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে যে এই যে সার্বজনীনভাবে বা আন্তর্জাতিকভাবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, যে অবস্থানটি মাননীয় প্রধানমন্ত্রী অতীতে বারবার দেখিয়েছেন এবং একটি কনসিস্টেন্টলি তিনি বলে আসছেন, এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এই যে নিষেধাজ্ঞার যে রাজনীতি, তার বিরুদ্ধে তীব্র ভাবে উনি এটার বিরোধিতা করেছেন, এবং এর যে নেতিবাচক প্রভাব বিশ্ব মোকাবেলা করছে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব যারা আসলে এই ধরনের বিরোধ সৃষ্টিতে কোনো ভূমিকা পালন করেনি, সেই দেশগুলো সেই সাফার করছে। আপনি ঠিকই বলেছেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছিলেন, যেটা আপনি উল্লেখ করলেন এখন, যে স্যাংশন পাল্টা স্যাংশন দিয়ে সারা পৃথিবীকে যে পর্যদস্ত করছেন, এটার ফলাফল কিন্তু ভালো নয়। এবং কোন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিন্তু এভাবে কিন্তু কথাটা বলেননি। রাশিয়াকে শিক্ষা দিতে চান, তিনিও বলেছেন, সেটা আমরা দেখছি, কিন্তু সারা পৃথিবীতে মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? এত সহজভাবে কঠিন কথাগুলো আর কেউ বলেন না। জি জি, নিঃসন্দেহে এই যে আপনি বললেন এই স্যাংশনের বিরুদ্ধে ওনার যে অবস্থান, একই সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা, এটি বর্তমান বিশ্বে একটি অন্যতম সমস্যা। যে এই যে আর্মস রেস আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে নতুন করে মিলিটারাইজেশন শুরু হয়েছে, নতুন করে আপনার অস্ত্র বিক্রি বেড়ে গিয়েছে এবং এই অস্ত্র উৎপাদন বেড়ে গিয়েছে বলে এর বিরুদ্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে কথা বলেছেন এবং অন্যান্য ফোরামেও কথা বলেছেন। এবং যুদ্ধের বিরুদ্ধে, যেই যুদ্ধ হচ্ছে মানবতার শত্রু, যে যুদ্ধ সভ্যতার শত্রু, সেই যুদ্ধের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতাটি নিয়ে আমরা কথা বলছি, সেখানে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছেন। এবং শুধু যে যুদ্ধের বিরুদ্ধে বা শান্তির পক্ষে কথা বলেছেন শুধু তাই নয়, উনি এই যুদ্ধ বন্ধ করা কিংবা শান্তি প্রতিষ্ঠার যে
যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথাও বলেছেন যে এই যে আঞ্চলিক সংঘাত এবং আঞ্চলিক যে দ্বন্দ্ব, এইগুলো নিরসন করার জন্য যে সংলাপের যে প্রয়োজন, এবং সেটির কথা উনি কিন্তু এটাও বারবার কিন্তু বলে আসছেন, এবং প্রত্যেকটি ফোরামে, আঞ্চলিক আন্তর্জাতিক প্রত্যেকটি ফোরামে কিন্তু উনি এই কথাগুলো বলে আসছেন, এবং এই ফোরামে উনি জোরালোভাবে বলেছেন। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সামনে রেখে এবং আসিয়ান দেশগুলো বিশেষ করে তাদের যে দায়িত্ব আছে সেই কথাগুলো বলেছেন, যে অর্থাৎ এবং এই রোহিঙ্গা বিষয়গুলো, প্রত্যাবাসনেও যে আসিয়ানের যে হ্যাঁ, ভূমিকা সেটা খুব জি জি, স্পষ্ট করে উল্লেখ করেছেন। স্পষ্ট করে বলেছেন। এবং মিয়ানমারের যে পরিস্থিতি, যে পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সেখানে যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধের কারণে একদিকে যেমন মিয়ানমার অশান্ত হওয়ার কারণে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, একই সঙ্গে এই রোহিঙ্গা সমস্যা আরো জটিল হচ্ছে, এবং রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যে রিপেট্রিয়েশন, সেটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাচ্ছে, সেটি কিন্তু বলেছেন। অর্থাৎ বাংলাদেশের অর্জনগুলো উনি তুলে ধরেছেন, বাংলাদেশের যে বিনিয়োগের যে সুযোগ আছে এখানে, বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের অর্জন, এগুলো যেমন উনি বলেছেন, একই সঙ্গে এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের যে প্রধান যে সমস্যাগুলো, যে চ্যালেঞ্জগুলো, যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতা, এই যে নিষেধাজ্ঞার যে বিষয়গুলো আছে, এবং জ্বালানি সমস্যা, এবং আপনার এই জলবায়ু যে 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 সমস্যা, এই প্রত্যেকটি সমস্যা উনি সামনে নিয়ে আসছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন ওনার বক্তৃতা, যেটা আপনারা আপনি এই প্রচার করলেন, সেখানে উনি বলছেন যে এনার্জি ট্রানজিশন আগে একটা শব্দ উনি যোগ করেছেন, জাস্ট, অর্থাৎ ন্যায্যভাবে এনার্জির যে নিরাপত্তা বা জ্বালানি নিরাপত্তা, সেটি সমাধান করতে হবে। অর্থাৎ বিশ্ব রাজনীতির ভেতরে যে এক ধরনের কুটিলতা আছে, আধিপত্য আছে, এবং বিশেষ করে আপনার এই ধনী দরিদ্রের যে বৈষম্য আছে, এবং বর্তমান বিশ্বে আমি মনে করি যে এই গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোর মুখপাত্রের অভাব রয়েছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম মুখপাত্র হিসেবে কিন্তু কাজ করছেন। এই যে বিশ্বে একটি একটি যে অন্যায্য ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ যে সাফার করছে, তাদের এই এই যে সাফারিংসটা কমানোর জন্য এবং একটি একটি ন্যায় ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উনি জ্বালানি ইস্যুটাকে কিন্তু সামনে নিয়ে আসছেন। সেখানে একটা জাস্ট, অর্থাৎ ন্যায্য জ্বালানি ব্যবস্থা তৈরি করতে হবে, এবং এবং এর পাশাপাশি আপনার বিশেষ করে যেটা আমি একটু আগেও বলেছি, যে এই যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলোর সমাধান করা দরকার, এবং সেই সমাধান আমরা দেখতে পাচ্ছি কিভাবে গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান সংকট, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ভেতরে যেই যুদ্ধ চলছে, এবং সর্বত্রই যুদ্ধ, এবং সেই যুদ্ধ বন্ধ করার মতো নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি না। আমি নিজে একজন আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্ট হিসেবে বা একজন অবজারভার হিসেবে দেখতে পাচ্ছি যে এই স্নায়ু যুদ্ধের সময়, বিশেষ করে আপনার 70-এর দশকে বা 60-এর দশকে, তখনও কিন্তু আমরা অনেক সমস্যা দেখেছি, পাশাপাশি নেতৃত্ব দেখেছি। আজকে ইউক্রেন যুদ্ধ 2 বছর অতিক্রম হলো, এবং একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হচ্ছে, যেটাকে অনেকেই বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো। যদিও সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ মানে সরাসরি বলা হচ্ছে না, কিন্তু এর যে প্রভাব, সেই প্রভাবটা এত ভয়ঙ্কর। কিন্তু এই যুদ্ধের পাশাপাশি যে একটা শান্তি সংলাপ চালু থাকার কথা ছিল এবং এই বন্ধ করার জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভিয়েতনাম যুদ্ধ দেখেছি, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পাশাপাশি শান্তি সংলাপও ছিল। এই ইউক্রেন যুদ্ধের চলছে, কিন্তু শান্তির কথা কেউ বলছে না। সেটি শুধুমাত্র ইউক্রেন বলছে তার নিজের মতো করে, রাশিয়া তার নিজের মতো করে বলছে, কিন্তু এই যে পশ্চিমা বিশ্ব বা যারা বিশ্বের মোড়ল, তাদের কাছ থেকে কিন্তু আপনার পরিষ্কার কোনো শান্তির কোনো বার্তা আমরা পাচ্ছি না। ফলে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবার শান্তির কথা বলছেন, এবং কিভাবে শান্তি অর্জন করা যায়, শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেটি পরিষ্কার করে বলছেন যে ডায়লগে যেতে হবে, ডায়লগ ছাড়া কোনো সমস্যা সমাধান করা যাবে না। এমনকি ইউক্রেন যুদ্ধ কিন্তু ডায়লগের মাধ্যমে সমাধান করা সম্ভব। সেটির কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার এই সর্বশেষ যে ব্যাংককে উনি যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন। এবং এই যুদ্ধের মাধ্যমে আপনার বিশ্বের যে ক্ষতি হচ্ছে, এবং সেটি মোকাবেলা করার জন্য আপনার একদিকে যেমন জাতিসংঘের ভূমিকার উপর উনি জোর দিয়েছেন। আমি আপনার কাছে আবার ফিরে আসবো প্রফেসর দেলোয়ার হোসেন। আপনি মোটামুটি ওই বিষয়গুলোর উপরে বিস্তৃত আলোচনা করেছেন। আমি নিশ্চয়ই অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজের কাছ থেকে একটু শুনে আসি। আমি শুরু করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে 1974 সালের
25শে সেপ্টেম্বরের সে বক্তৃতা। ভাষণের অংশ থেকে। আপনি খেয়াল করে দেখুন যে সেই কথাগুলোই ধারাবাহিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন। তিনি এই সম্মেলনে তার বক্তৃতায় বলছেন, গণহত্যা কতটা ভয়াবহ 1971 সালে আমরা তা দেখেছি। বিশ্বের যেখানেই থাকি না কেন ফিলিস্তিনি সহ যে কোনো জায়গায় হত্যা অবিচার চলছে, তা বন্ধ করতে হবে। এত স্পষ্টভাবে কিন্তু বিশ্বে কোনো নেতা কিন্তু বলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব, আপনি আরও ভালো বলতে পারবেন, 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি বাংলাদেশ থেকে কিন্তু শান্তিরক্ষী দল পাঠিয়েছিলেন, চিকিৎসক দল পাঠিয়েছিলেন 28 জনের, যেটা বিশ্বের তখন মুসলিম দেশ নামে খ্যাত যারা, তারাও কিন্তু এটা চিন্তা করতে পারেনি। আপনি এই আলোচনার সাথে যদি যুক্ত করেন। হ্যাঁ, এই জিনিসটি যে বঙ্গবন্ধু একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং উনি অনেক আগে থেকেই চিন্তা করতেন যে কি করতে চান, কি দেখতে চান, এবং সেই জন্যে উনি এই ছোট ছোট জিনিস, যে আমার সাথে অমুকের এখনও সম্পর্ক তৈরি হয়নি তার মানেই কি যে তার ওখানে কোনো সমস্যা হলে আমি তাকে সাহায্য করতে এগিয়ে যাব না, একদম না। উনি সেই জন্য অপেক্ষা করেননি কে কবে বাংলাদেশকে স্বীকৃতি দেবে, সেই জন্য অপেক্ষা করেনি। যখন ওখানে দেখেছেন যে মানুষের বিভিন্ন রকমের হত্যা হচ্ছে, তো সেখানে কিভাবে সাহায্য করা যায় বাংলাদেশের পক্ষ থেকে, সেটা করার চেষ্টা করেছেন তিনি। তারপরে অন্যান্য জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন যে কি বলে প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির সময় বাংলাদেশ থেকে, বাংলাদেশ সামর্থ্য কম, তার মধ্যেও আমরা চেষ্টা করেছি বিভিন্ন দেশের সাহায্যে এগিয়ে যেতে। বঙ্গবন্ধু আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। তো সেই জন্যে, এবং সেইটি তার কন্যাও কিন্তু সেটি অনুসরণ করছেন এবং আমরা তার সাথে আছি সেইখানে। তো একটি কথা আমি এখানে নিয়ে আসতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষণে খুব পরিষ্কার করে উনি বলেছেন, শান্তির পক্ষে ওনার বক্তব্য দেওয়ার পরে উনি বলেছেন যে উই আর বিহাইন্ড UN Secretary General's নিউ এজেন্ডা ফর পিস, বাংলাদেশ ইজ বিহাইন্ড দ্যাট। তার মানে আমরা ওইটার সমর্থনে আছি। এই যে প্রথমে আমাদের বক্তব্য দিলাম এবং তারপরে যখন উনি দেখলেন যে কি বলে জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, উনি সাথে সাথে তার সমর্থনে এগিয়ে গেলেন। কে বলছে সেটা হচ্ছে বড় কথা, কি বলছে সেটার উপরে গুরুত্ব দিচ্ছেন। এবং এই যে আপনি বলেন যে তখনও যে কথা বলা হচ্ছিল এখনও তাই, কারণ সত্যি কথাটা তো আর পরিবর্তন হয়ে যায় না। কোনটা মানুষের স্বার্থে, কোনটা মানুষের পক্ষে, সেইটা তো আর পরিবর্তন হয়ে যায় না। মোদ্দা কথা তো সেই শান্তি কথা বলতেই হবে। এখন শান্তির ধরন এক এক সময় এক এক রকম হতে পারে, এক সময় অন্য অস্ত্র ব্যবহার করতে, এখন আরও বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করে, কিন্তু সেই অস্ত্রই তো মানুষকে ধ্বংস করছে। সুতরাং সেই অস্ত্রের উৎপাদন বন্ধ করে সেই অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করবার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন যে সেই অর্থ যে আমাদের জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা মোকাবিলায় করতে ব্যবহার করো, এই কথা উনি এই উচ্চারণ উনি করছেন। তো এইটা যে যদিও ধরনটা পাল্টে গেছে কিন্তু বক্তব্য তো একই থাকবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। তো আমরা সেই জন্যে এটার সাথে আমাদের, যেহেতু আমরা আগেও শুনেছি এখনো শুনছি, সুতরাং এটার সাথে নিজেদেরকে এই যে ন্যায্যতার সংশ্লিষ্ট করতে, ন্যায্যতার কথা তিনি যে বিশ্ব সভায় বারবার বলছেন এবং দৃঢ়তার সাথে বলছেন, অনেক উদাহরণ আমরা দিতে পারবো, আপনি তো আরো বেশি দিতে পারবেন না সেই আমি 2016 সালে 21শে সেপ্টেম্বর যে প্রজেক্ট সিন্ডিকেট যে প্রতিষ্ঠান, সেটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পত্রিকায় তাদের সাথে চুক্তিবদ্ধ আছে, যেমন বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাথে তাদের চুক্তিবদ্ধ। 2016 সালে 21শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর একটি লেখা 155টি দেশে 13টি ভাষায় একসাথে প্রকাশিত হয়েছিল। এবং আমি যদি বাংলায় প্রথম আলো থেকে উৎকলন করি, যে বৈশ্বিক সমঝোতা, এটা শিরোনাম ছিল, অভিবাসন ব্যবস্থাপনা সঠিক হতে হবে, এটা শিরোনাম। এবং তিনি ওখানে বলছেন গন্তব্যে পৌঁছতে গিয়ে 4300 মানুষেরও বেশি মানুষ অভিবাসীর মৃত্যু হয়েছে, কেবল ভূমধ্যসাগরেই প্রাণহানি হয়েছে 3200 মানুষের। আর বঙ্গোপসাগরের ঠিক পূর্বে আন্দামান সাগরে হাজারো অভিবাসী কোথাও ভিড়তে না পেরে নৌকায় আটকে থেকেছে বা পাচারকারীদের হাতে জিম্মি দশায় পতিত হয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য সরকারগুলোর উচিত গত বছর যেসব
উচ্চাশার প্রতি সমর্থন ব্যক্ত করেছিল, তার সঙ্গে বাস্তবতার সমব্যবধান ও বহু অভিবাসীর যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে সে বিষয়ে ওয়াকিবহাল হওয়া। এত কঠিন কথা তো কেউ বলেন না। সেই এখানে যে সবাই যার যার মতন কাজ করছেন, সব যার যার দেশে, কিন্তু সবাই তো আর একরকমের দূরদর্শিতা সম্পন্ন হন না, বা সবাই একরকমের সব কিছু একইভাবে ইমোশনালি অনুভব করেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই একটি বিষয়, সব এটা আপনি যে কোনোভাবে দেখেন দেখবেন যে তিনি কিন্তু খুব মন থেকে মানুষকে বোঝার চেষ্টা করেন, মানুষের ব্যথাকে অনুভব করেন, এবং সেই জন্য এই কথাগুলো বলতে পারেন ওইভাবে। অন্যরা বলতে পারে না, তার কারণ ওইভাবে অনুভব করে না তারা, উনি সেটা অনুভব করেন। উনি বলবার সময়, কথা বলবার সময় নিজেদের উদাহরণ টেনে আনেন যে তারা কি কষ্ট পেয়েছিলেন তাদের পিতার মৃত্যুর, পিতাকে হত্যা করার পরে তারা বিদেশে কিভাবে তারাও হয়ে গেছিলেন, তো তারা তো মাইগ্রেন্ট হয়েছিলেন কিছুদিন, তাই না? তো সুতরাং এই ব্যথাগুলো ওনারা নিজেরা বোঝেন, এবং সেই কারণে সহজেই কঠিন কথাটা সহজে বলে ফেলতে পারেন, বলছেন, এবং সেটা সবার মনে যে আঘাত করে, এই আঘাতটা করার পরে যেন আমরা থেমে না যাই, সেটা আমরা শুনি, সবাই সেটা শুনে যেন সেটার উপরে আমরা কিছু করবার চেষ্টা করি, ভূমিকা রাখার চেষ্টা করি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে অভিবাসনের কথা বললেন, বঙ্গোপসাগরে আর বিভিন্ন জায়গায় ভূমধ্যসাগরে, এই কথাগুলো যাদের ওই এলাকায় যাদের বসবাস, তারা যদি সেই কথাগুলো শুনে একটা ব্যবস্থা গ্রহণ করে, সবাই মিলে বৈশ্বিক সমঝোতার কথা বলছেন উনি এই বিষয়ে, তো সেই বৈশ্বিক সমঝোতা এই বিষয়ে যদি করা যায়, তাহলে হয়তো মানুষের চলাফেরা আরও সহজ হয়ে যাবে, এবং এইভাবে মানুষের প্রাণ দিতে হবে না। আর এইটাই আমি মনে করি যে উনি সেটাই চান, এবং সেটা তার সেই চেষ্টাটাকে আমাদের জোরের সাথে তুলে ধরতে হবে, এবং সেটার পিছনে আমাদের নিজেদেরকেও এগিয়ে যেতে হবে। আর এই জলবায়ু পরিবর্তনের ইয়ের কথা, একটা কথা বারবার চলে আসছে যে আমরা আমাদের মতন, উনি নিজেও বলেছেন যে আমরা নিজেদের সাধ্য মতন চেষ্টা করছি, এই অভিযোজনের ক্ষেত্রে আমরা কাজ করছি, এবং তাতে যে অ্যাডাপ্টেশনের ব্যাপারে আমরা কাজ করছি, এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছি, এবং অন্যরা যদি আমাদের কাছ থেকে সেগুলো জানতে চায় আমরা তাদের সাথে শেয়ার করব, সেটা বলেছেন। সাথে সাথে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ মনে করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক যে একটা অঙ্গীকার ছিল যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তনের অভিঘাতে, তাদের সাহায্য করবার যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকার কিন্তু এখন পর্যন্ত পালন করা হয় নাই। সেইটা পালন করবার জন্য বারবার তিনি আহ্বান জানাচ্ছেন। এই ইয়েতেও সেই কথাটা উঠে এসছে যে তারা যেন সবাই মিলে তাদের যে দায়িত্ব সেটা যেন পালন করে। দুটো দায়িত্ব তাদের, একটা হলো যে তারা নিজেরা কিভাবে কার্বন নিঃসরণ কমাতে পারে সেই ব্যবস্থা করে, এবং সেই টেকনোলজি আমাদের সাথে শেয়ার করে। 2 নম্বর হলো যে তাদের আর্থিক সহায়তাও দেওয়ার কথা আছে, এবং সেটা একটা অ্যামাউন্ট ঠিক করা আছে যে কত, কিন্তু সেই দিকে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বাংলাদেশ নিজের মতন নিজের একটা তহবিল তৈরি করেছে, কিন্তু সেখানে সাহায্য করার কথা অন্যান্য অনেক যাদের সামর্থ্য আছে সেরকম দেশের, সেটি কিন্তু হচ্ছে না। তো সেই জিনিসটার প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি মনে করি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার কাছে ফিরে আসি একটু, আমি একটু আপনাকে থামিয়ে দিই। প্রফেসর দেলোয়ার হোসেন, ঋষি সোনাক তিনি একবার মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে, যে তিনি পৃথিবীতে একটি দুর্লভ সমন্বয়ের রাজনীতির জায়গা তৈরি করেছেন, আবেগী রাজনীতি ও হিসাবী রাজনীতি, তার মতো করে তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন। এবং আমরা তো জানি তিনি বলেছেন যে তিনি শুধু শেখ হাসিনাকে অনুসরণ করেন না, তার পরিবারের সদস্যরাও তাকে অনুসরণ করেন। এর কারণগুলো তিনি ব্যাখ্যাও করেছেন, আমি সেই আলোচনায় না যেয়ে বলি। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষভাবে জোর দিয়েছেন, এইটা যদি আপনি আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে আপনি যদি ব্যাখ্যা করেন। দেখুন, এটি কিন্তু খুব সঠিক একটি বক্তব্য, কারণ আমরা জানি যে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হলে এই আঞ্চলিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চীন বা ভারত একক রাষ্ট্র হিসেবে তাদের কতগুলো নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থের বিষয় আছে, কিন্তু আসিয়ান যেহেতু একটি আঞ্চলিক সংস্থা এবং আসিয়ানের যে ভয়েস, সেটার একটা বিশেষ গুরুত্ব আছে। নিঃসন্দেহে এখানে চীনের বা ভারতের ভূমিকা আছে বা পশ্চিমা বিশ্বের ভূমিকা আছে, কিন্তু যেই
যে যেই প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আপনার আসিয়ান। এবং আমরা যখন দেখলাম যে মিয়ানমারে যখন আপনার 2021 সালে এই সামরিক অভ্যুত্থান হলো, তখন এই সামরিক জান্তাকে কিন্তু এই আসিয়ান 5 দফার একটা প্রস্তাব দিয়েছিল যে কত দ্রুত এই দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় এবং সার্বিকভাবে একটি একটি স্থিতিশীল অবস্থা তৈরি করা যায়। তো এই যে আসিয়ানের ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী এই বিষয়টাকে উনি অত্যন্ত বাস্তবভাবেই এবং কূটনৈতিক দিক থেকে বিভিন্ন বিবেচনা করেই কিন্তু এই প্রস্তাবটি করেছেন। তো সেটি আমি মনে করি যে এটি যথার্থ। এবং প্রধানমন্ত্রী শুধু তাই বলেন নাই, যে উনি কিন্তু এটা বলেছেন যে এই যে বাংলাদেশের মতো একটি দেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং সেই আশ্রয় দেওয়াটা যে একটা একটা মানবতার কূটনীতি বা মানবতার যে বিষয়, সেই বিষয়টা উনি তুলে ধরেছেন ওনার এই বক্তব্যে। এবং প্রধানমন্ত্রী উনি উনি কিন্তু আরো আরো যে কথাগুলো বলেছেন, যে বিশেষ করে আপনার এই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশের যে যে প্রোগ্রেস, সেই কথাগুলো কিন্তু উনি সেখানে শেয়ার করেছেন। এবং আমি এখানে গুরুত্ব দিতে চাই যে যেটি যে কথাটি অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ বলেছেন, যে এই যে বাংলাদেশের যে অভিজ্ঞতা জলবায়ু আর যে যে পরিবর্তন অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে, দেশকে অভিযোজনের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শেয়ার করার কথা বলছে। অর্থাৎ বাংলাদেশ কিভাবে এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে। একদিকে যেমন রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিনিময়ের কথা উনি বলেছেন। এবং সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই রোহিঙ্গা সমস্যার কথা বলুন বা আঞ্চলিক বিভিন্ন সংকটের কথা বলুন বা আন্তর্জাতিক পর্যায়ে যে বিভিন্ন সমস্যা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে যে নেতৃত্বের যে একটা সংকট আছে, সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি একেবারেই ব্যতিক্রম ধর্মী এবং উনি একটি অন্যতম একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে সামনে এসেছেন। এবং সেটি কিন্তু আমরা আমরা হয়তো দেখতে পাচ্ছি যে সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে না, কিন্তু বিশ্বের এই যে এই যে কোটি কোটি মানুষ যারা এই সমস্যাগুলো নিয়ে বিচলিত, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে এক ধরনের আশাবাদ খুঁজে পান, এক ধরনের যে যে ভবিষ্যতের যে যে স্বপ্ন, সেটি খুঁজে পান। সেটি কিন্তু সেটি হচ্ছে কিন্তু মূলত এই এই একজন নেতা বা বিশ্ব নেতার দায়িত্ব। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার এই এই দায়িত্ব বা এই যে উনি যে যে ভূমিকা পালন করছেন, সেটি একটি অসাধারণ। সেটি বাংলাদেশের কূটনীতির জন্য, বাংলাদেশের ভাবমূর্তির জন্য এবং আন্তর্জাতিক যে বিভিন্ন সংকট সমাধানের ক্ষেত্রে একটি একটি খুবই আমি মনে করি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মিনিংফুল। এবং এই বিষয়গুলো আসলে আমাদের অনুধাবন করা উচিত। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ভেতরে যেই মানবতাবাদ এবং বক্তব্যের মধ্যে যেই যে ফিলোসফি, যেই ধরনের দার্শনিক অবস্থান থাকে এবং বিশ্বকে ধারণ করার যে যে মানসিকতা, যে আমরা কেন বিশ্বে বিভিন্ন সংকট দেখতে পাচ্ছি এবং এই সংকটগুলোর উৎস কি। উনি মিয়ানমারের ব্যাপারে বলেছেন যে এই যে রোহিঙ্গা সমস্যা, এটির উৎপত্তি মিয়ানমারে এবং সেটির সমাধানও মিয়ানমারেই করতে হবে। তার মানে এই যে বক্তব্যটা, যেটা উনি অতীতেও বলেছেন, জাতিসংঘেও বলেছেন, এবং উনি এই এসকাপের যে সম্মেলন, যেখানে আসিয়ান দেশগুলো আছে, যেখানে আপনার চীন বা জাপান, ভারত, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উপস্থিতি আছে, সেখানে কিন্তু উনি বলেছেন, সাহস নিয়ে বলেছেন যে এই সমস্যা সমাধান করতে হবে মিয়ানমারকে। এবং এই মিয়ানমার এই সমস্যা সমাধান করতে হলে তাকে তার উপরে চাপ সৃষ্টি করতে হবে। সেই চাপ সৃষ্টি করার জন্য কাদেরকে এগিয়ে আসতে হবে? আসিয়ানকে এগিয়ে আসতে হবে, সেখানে চীনকে এগিয়ে আসতে হবে, ভারতকে এগিয়ে আসতে হবে এবং সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। এই যে উনি সমস্যাগুলোকে অত্যন্ত বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেন এবং এই সমস্যাগুলো সমাধান না করলে বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব কি ধরনের সংকটের মধ্যে পড়েছে এবং এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আপনার যে দায়বদ্ধতা, বিশেষ করে পশ্চিমা বিশ্ব বা বৃহৎ শক্তিগুলোর যে যে দায়বদ্ধতা, সেই বিষয়গুলো কিন্তু উনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ফলে এই যে ভাষণ, যে উনি একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য আপনার থাইল্যান্ডে গিয়েছেন, একই সঙ্গে এসকাপের একটি আন্তর্জাতিক ফোরাম, সেখানে উনি বক্তব্য রেখেছেন। ফলে এই যে ওনার একটি সফরের মাধ্যমে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে এই এই বক্তব্যের মাধ্যমে উনি জাতিসংঘের ভূমিকা, এই বিশেষ করে এই অঞ্চলে, কারণ আমরা জানি যে ইন্দো প্যাসিফিক যে যে অঞ্চল, এটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং এই অঞ্চলের দিকেই
যুক্তরাষ্ট্র সহ সব দেশেরই তাদের পররাষ্ট্রনীতি মূলত সেখানেই মানে ফোকাসড। তো সেই অঞ্চলে দেশগুলোর সামনে কিন্তু উনি বক্তব্য রেখেছেন এবং অসংখ্য অত্যন্ত জোরালো ভাষায় এই বর্তমান সমস্যাগুলো তুলে ধরেছেন। এগুলো সমাধানের যে উপায় সেগুলো উনি বের করে দিয়েছেন এবং বাংলাদেশের যে অভিজ্ঞতা, গণহত্যার যে অভিজ্ঞতা, বাংলাদেশের যে যে জলবায়ু যে যে পরিবর্তনের যে যে নেগেটিভ যে প্রভাব, তার যে সেটা থেকে বেরিয়ে আসার যে চেষ্টা বাংলাদেশের, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবতার পরিচয় দিয়েছে, সেই বিষয়গুলো সহ সবকিছু কিন্তু সামনে নিয়ে আসছেন। ফলে অসংখ্য এই যে ধন্যবাদ। এই অত্যন্ত আহ, মানে আমি বলবো যে বাস্তবমুখী সমাধান এবং অপ্রিয় যে বিষয়গুলো, এগুলো উনি সামনে নিয়ে আসছেন। যে অসংখ্য কথা ধন্যবাদ। উনি বলতে সাহস পান না, উনি বলছেন। অসংখ্য ধন্যবাদ। অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ, আপনার কাছে যে কথাটি নিয়ে আসতে চাই, আমরা আরও 3-4 মিনিট কথা বলতে পারবো। বঙ্গবন্ধু তার বক্তৃতায় যখন বলছেন যে পৃথিবীর বহু স্থানে অন্যায় অবিচার এখনও চলছে, আজ থেকে 50 বছর আগে কথা বলছেন, আমাদের আরব ভাইরা এখনও লড়ছেন তার ভূমি থেকে জবর দখলকারীদের সম্পূর্ণ উচ্ছেদের জন্য। প্যালেস্টাইনি জনগণের ন্যায়সঙ্গত জাতীয় অধিকার এখন অর্জিত হয়নি। উপনিবেশবাদ উচ্ছেদের প্রক্রিয়া ত্বরান্বিত হলেও চূড়ান্ত লক্ষ্যে এখনো পৌঁছায়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছিলাম, পারস্পরিক নির্ভরশীলতার কথা উল্লেখ করেছেন, মানবিক ঐক্যবোধ ও ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণের কথা বলেছেন। 50 বছর পরে গতকাল সবগুলো কথাই এখনো মনে হচ্ছে যে কতটা প্রাসঙ্গিক। গতদিন যে প্রাসঙ্গিকতা ছিল আজকে তার চেয়ে কম নয় প্রাসঙ্গিকতা, সেই একই সমস্যাগুলোতে রয়ে গেছে। সুতরাং এটার প্রাসঙ্গিকতা আছে এবং সেই জন্যই সেটার ধারাবাহিকতাতেই মাননীয় প্রধানমন্ত্রী এসব বলছেন। বাংলাদেশ সোচ্চার হচ্ছে, তো সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে কতগুলো পরিবর্তন হয়েছে, যেমন আমাদের বীর আরব ভাইয়েরা বলা হয়েছে, কিন্তু আরব ভাইদের মধ্যে যে বিভাজন বঙ্গবন্ধু তখনও দেখে যাননি। বিভাজনের যে কি বীভৎস রূপ হতে পারে, অনৈক্য, এবং তারা নিজেদের যে স্বার্থে ওআইসি তৈরি করা হয়েছিল, সেই স্বার্থটি, সেই উদ্দেশ্যটি পুরোপুরি জলাঞ্জলি দিয়ে বসে আছেন তারা, সেইটি বঙ্গবন্ধুকে দেখে যেতে হয়নি, বঙ্গবন্ধু ভাগ্য। কিন্তু আমরা সেটা দেখতে হচ্ছে। সেইখানে আমাদের বারবার করে বলতে হচ্ছে যে ইসলামী বিশ্বে, মুসলিম বিশ্বে ঐক্যের প্রয়োজন আছে, ঐক্যবদ্ধ হও এবং প্যালেস্টিনিয়াদের পক্ষে দাঁড়াও। কিন্তু সেটা তো আমরা করতে পারছি না, তাই না? বিভিন্ন অন্যান্য বিভিন্ন স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, ক্ষমতায় টিকে থাকার স্বার্থ, নানান রকমের স্বার্থ আছে, যার জন্য তারা। বঙ্গবন্ধু সবসময় যুক্তিসঙ্গত সমাধানের কথা বলতেন। যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, ন্যায় হতে হবে। ন্যায়সঙ্গত। খালি যুক্তি যে মিললেই তো হলো না, ন্যায়ও হতে হবে, এবং সেইটার জন্যই তাকে অনেক বড় যেমন দিতে গতকালকে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মূল্য দিতে হয়েছে। 97 সালে 2রা ডিসেম্বর যে বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি যেটা হয়েছে, সেটা তিনি উদাহরণ হিসেবে কিন্তু গতকালকেও বলেছেন। জি। তো এখন আমরা আলাপ আলোচনা করলে এবং ইচ্ছাটা যদি ঠিক থাকে, তাহলে শান্তি চুক্তি করা যায়, শান্তির ব্যবস্থা করা যায়, যুদ্ধ বন্ধ করা যায়। কিন্তু সেইখানে যদি আমাদের মনটা না থাকে, তো সেটারই বারবার প্রমাণ পাচ্ছি যে যাদের হাতে ক্ষমতা আছে, যাদের প্রভাব আছে, তারা কিন্তু যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না। যেটা আমাদের প্রফেসর সাহেব একটু আগে বললেন যে এই কোনো রকমের উচ্চারণ পাচ্ছি না আমরা যুদ্ধ বন্ধ করার পক্ষে, শুধুমাত্র বাংলাদেশ বা দু একটা দেশ বলছে, কিন্তু সবাই একসাথে মিলে যে বলবে যুদ্ধ বন্ধ করো, আসো আমরা আলাপ আলোচনা করে আলোচনার টেবিলে বসে যুদ্ধ বন্ধ করার সেই চেষ্টা তো মোটেই নাই। তো সুতরাং আমাদের বারবার আশাহত হতে হচ্ছে, কিন্তু তারপরেও কোনো কিছুই শেষ নয়। আমাদের কথা আজকে শুনছে না, কিন্তু আমাদের বলে যেতে হবে, সেইটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন। যে তিনি বারবার উচ্চারণ করছেন একই কথা, অনেকে প্রশ্ন করতে পারে উনি বলাতে কি লাভ হচ্ছে, কিন্তু বলতে হবে, বলে যেতে হবে, চেষ্টা করতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে, এবং সবার সাথে, এই যে যেমন আমরা এখন আসিয়ানের কথা বলা হয়েছে, আসিয়ানের সাথে রোহিঙ্গা বিষয়ে আমরা যোগাযোগ করছি যে তাদের ভূমিকা তারা পালন করুক, কিন্তু তাই বলে অন্যদেরকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে একসাথে যাতে আমরা চেষ্টা করতে পারি। ভারত, চীন, যেটার কথা প্রফেসর সাহেব বললেন, সবাইকে নিয়ে আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আরেকটি কথা এখানে আমাদের আলোচনায় হয়তো আসছে না, সেটি হচ্ছে যে এই যে যদি আমরা অবস্থার পরিবর্তন করতে পারি এবং সবাই একসাথে মিলে কাজ করতে পারি, তাহলে শান্তি যত স্থিতিশীল হবে, শান্তি যত প্রতিষ্ঠিত হবে, তত উন্নয়নের পক্ষে কাজ করা যাবে, এবং সেইখানে
মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে আহ্বান করেছেন বাংলাদেশে বিনিয়োগ করতে। বাংলাদেশের যে 100টি অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে, সেখানে যাতে আমাদের বন্ধুরা, এই এশিয়া প্যাসিফিকের বন্ধুরা, আসিয়ান সহ সবাই যাতে সেখানে বিনিয়োগ করে, সেই ইয়ে জানিয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রফেসর দেলোয়ার হোসেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মঙ্গল কামনা করছি।